হ্যালো স্টুডেন্টস, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এডুকেশনাল সলিউশনে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ ক্লাস। এখানে প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট তোমাদের ফুড এসেই পরীক্ষার জন্য। আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো আজকের ক্লাসটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। দেখো স্টুডেন্টস, এটি হলো আগের দিনের ক্লাসের হোমওয়ার্কের কোশ্চেন। তো এখানে বলেছিল যে আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত, মানে পৃথিবীতে ভারতের স্থান কততম আয়তনের বিচারে। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, সপ্তমতম স্থান রয়েছে পৃথিবীতে ভারতের স্থান। তো মনে রাখবে এটার উত্তর হবে অপশন নাম্বার ডি। তো যারা অপশন নাম্বার ডি উত্তর করেছো তাদের উত্তর সঠিক হয়েছে। তারপরে দেখো আজকের সেশনটি শুরু করছি। তো দেখো কোশ্চেন নাম্বার 1, ত্রিপিটক লিখিত হয় কোন ভাষাতে? তো এখানে বলেছে যে ত্রিপিটক লিখিত কোন ভাষাতে? এ পালি, বি ব্রাহ্মী, সি সংস্কৃত, না ডি খরষ্ঠী। তো এখানে বলেছে যে ত্রিপিটক লিখিত হয় কোন ভাষাতে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, পালি ভাষাতে লিখিত হয় এই ত্রিপিটক। মনে রাখবে এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 2 নাম্বার কোশ্চেন, কোন মুঘল সম্রাট 1857 সালের বিদ্রোহে অবদান রেখেছিলেন? এ দ্বিতীয় আলমগীর, বি দ্বিতীয় শাহ আলম, সি দ্বিতীয় বাহাদুর শাহ, না ডি প্রথম বাহাদুর শাহ। তো বলেছে এখানে যে কোন মুঘল সম্রাট 1857 সালের বিদ্রোহে অবদান রেখেছিলেন? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, দ্বিতীয় বাহাদুর শাহ তিনি অবদান রেখেছিলেন 1857 সালের বিদ্রোহে। আর তিনি ছিলেন হলো শেষ মুঘল সম্রাট। তো মনে রাখবে শেষ মুঘল সম্রাট বললে হবে দ্বিতীয় বাহাদুর শাহ। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 3 নাম্বার কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলনের সময় নিচের মধ্যে কে তার ঘনিষ্ঠ সহযোগীদের সাথে গোপনে শুরু করেছিলেন কংগ্রেস রেডিও? এ সরোজিনী নাইডু, বি ভিকাইজি কামা, সি উষা মেহতা, না ডি লক্ষ্মী সেহগাল। তো এখানে বলেছে যে ভারত ছাড়ো আন্দোলনের সময় নিচের মধ্যে কে ঘনিষ্ঠ সহযোগীদের সাথে গোপনে শুরু করেছিলেন কংগ্রেস রেডিও, একটি রেডিও শুরু করেছিলেন কংগ্রেসের থেকে, তিনি কে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, উষা মেহতা তিনি গোপনে কংগ্রেস রেডিও শুরু করেছিলেন। আর এটি হয়েছিল হলো 1942 সালে। মনে রাখবে 1942 সালে এটি হয়েছিল। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 4 নাম্বার কোশ্চেন, নিচের কোনটি ভারতে আর্থিক বছর 2022-23 এর সঠিক সময়কাল? এ 1 জানুয়ারি 2022 থেকে 1 জানুয়ারি 2023, বি 1 জানুয়ারি 2022 থেকে 1 মার্চ 2023, সি 1 এপ্রিল 2022 থেকে 31 মার্চ 2023, না ডি 30 এপ্রিল 2022 থেকে 31 মার্চ 2023। তো বলেছে যে আর্থিক বছর কোনটা হয়? তো মনে রাখবে যে আর্থিক বছর হয় হলো 1 এপ্রিল থেকে 31 মার্চ। তো মনে রাখবে এটার উত্তর হবে অপশন নাম্বার সি, 1 এপ্রিল 2022 থেকে 31 মার্চ 2023। তো 2022-23 আর্থিক বছর এর সময়কাল হবে অপশন নাম্বার সি, 1 এপ্রিল 2022 থেকে 31 মার্চ 2023। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 5 নাম্বার কোশ্চেন, ভারতের সংবিধান দিবস কবে পালিত হয়? এ 15ই আগস্ট, বি 26শে জানুয়ারি, সি 26শে নভেম্বর, না ডি 25শে অক্টোবর। তো বলেছে এখানে যে ভারতের সংবিধান দিবস কবে পালিত হয়। তো প্রথমে জেনে রাখো যে আমাদের সংবিধান গৃহীত আর কার্যকরী হয় কত সালে। তো আমাদের সংবিধান গৃহীত হয় হলো 1949 সালে। মনে রাখবে 1949 সালে 26শে নভেম্বর এটি হলো গৃহীত হয়।
আর কার্যকরী হয় হলো 1950 সালের 26শে জানুয়ারি। তো মনে রাখবে গৃহীত হয় হলো 1949 সালের 26শে নভেম্বর, আর কার্যকর হয় হলো 1950 সালের 26শে জানুয়ারি। তো গৃহীত হওয়ার সময়টাকেই বলা হয় সংবিধান দিবস, কারণ 26শে জানুয়ারি হলো প্রজাতন্ত্র দিবস। তো সংবিধান দিবস পালিত হয় অপশন নাম্বার সি, 26শে নভেম্বর। মনে রাখবে 26শে নভেম্বর হলো সংবিধান দিবস হিসাবে পালিত হয়। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। আর এই সংবিধান যখন গৃহীত হয়েছিল, তখন এই ধারা কতগুলি ছিল? ধারা ছিল টোটাল হলো 395টি। টোটাল 395টি ধারা ছিল, পার্ট ছিল 22টি, আর তপশিল ছিল হলো 8টি। তখনকার সময় যখন সংবিধান তৈরি হয়েছিল তখন ছিল ধারা 395টি, পার্ট ছিল 22টি, তপশিল ছিল হলো 8টি। বর্তমানে এগুলি বেড়েছে, কিন্তু প্রথমে এগুলোই ছিল। তো মনে রাখবে। তারপরে দেখো নেক্সট 6 নম্বর কোশ্চেন, গুরু বিপিন সিং কোন নৃত্যের সাথে যুক্ত? এ মণিপুরী, বি কত্থক, সি ওডিসি, না ডি কথাকলি। তো বলেছে এখানে যে গুরু বিপিন সিং কোন নৃত্যের সঙ্গে যুক্ত। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, মণিপুরী। মণিপুরী নৃত্যের সঙ্গে যুক্ত এই গুরু বিপিন সিং। তো মনে রাখবে এটা উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 7 নম্বর কোশ্চেন, ভারতের অর্থ কমিশন গঠনের কথা সংবিধানে উল্লেখ আছে। এই অর্থ কমিশনের সভাপতি নিয়োগ করেন কে? কে নিয়োগ করেন এই অর্থ কমিশনের সভাপতি? এ প্রধান বিচারপতি, বি প্রধানমন্ত্রী, সি রাষ্ট্রপতি, না ডি উপরাষ্ট্রপতি। তো এখানে বলেছে যে কে এই অর্থ কমিশন গঠনের সভাপতি গঠন করেন। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি এই অর্থ কমিশনের সভাপতি নির্ণয় করেন। তো মনে রাখবে। আর এই অর্থ কমিশনটি রয়েছে আর্টিকেল 280-তে। মনে রাখবে আর্টিকেল 280 রয়েছে। আর এখানে বলা আছে যে একজন চেয়ারম্যান থাকবে আর 4 জন আদার্স মেম্বার থাকবে। অর্থ কমিশন ফাইন্যান্স কমিশনের মধ্যে একজন চেয়ারম্যান আর 4 জন আদার মেম্বার্স থাকবে, মনে রাখবে। তো বর্তমানে অর্থ কমিশনের চেয়ারম্যান কে রয়েছেন? তার নাম হলো অরবিন্দ পানাগড়িয়া। তিনি হলো 16তম। তো মনে রাখবে অরবিন্দ পানাগড়িয়া তিনি বর্তমানে অর্থ কমিশনের চেয়ারম্যান এবং 16তম। আর এই অর্থ কমিশন প্রথম তৈরি হয়েছিল কত সালে? মনে রেখে দাও 1951 সালে। 1951 সালে অর্থ কমিশন প্রতিষ্ঠা হয়েছিল। তখন চেয়ারম্যান ছিলেন হলো কেসি নিয়োগী। মনে রাখবে প্রথম চেয়ারম্যান কেসি নিয়োগী। আর যদি 15তম বলে, আমাদের বর্তমানের আগে 15তম, তখন হবে হলো এন কে সিং। আর তার আগেরটা যদি বলে 14তম, তখন হবে ডক্টর ওয়াই ভি রেড্ডি। তো তিনটা মনে রাখবে, পরীক্ষা এরকম আসতেই পারে যে বলতে পারে 14তম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন, তখন বলবে ডক্টর ওয়াই ভি রেড্ডি। আর 15তম বললে এন কে সিং। আর 16তম বর্তমান হলো অরবিন্দ পানাগড়িয়া। তো অর্থ কমিশন সম্পর্কে অনেক কিছু বলে দিলাম। তো তোমাদের পরীক্ষায় যদি এরকম আসে তাহলে তোমরা বলতে পারবে। তারপরে দেখো নেক্সট 8 নম্বর কোশ্চেন, যে কুষাণ শাসক বৌদ্ধ ধর্মের মহান পৃষ্ঠপোষক হিসাবে ইতিহাসে বিখ্যাত ছিলেন এবং চতুর্থ বৌদ্ধ সম্মেলনের আয়োজন করেছিলেন, তিনি কে? এ কনিষ্ক, বি অজাতশত্রু, সি কালাশোক, না ডি অশোক। তো এত কিছু না বলে তোমরা এটা দেখতে পারো যে চতুর্থ বৌদ্ধ সম্মেলনের আয়োজন করেছিলেন কে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, কনিষ্ক। কনিষ্ক এই চতুর্থ বৌদ্ধ সম্মেলনের আয়োজন করেছিলেন। আর ফার্স্ট বৌদ্ধ সম্মেলনের আয়োজন কে করেছিলেন? ফার্স্ট হলো এই যে অজাতশত্রু। অজাতশত্রু করেছিলেন ফার্স্ট। সেটা হয়েছিল হলো রাজগৃহতে হয়েছিল। আর সেকেন্ড হয়েছিল বৈশালীতে, তখন হলো কালাশোকের সময়, কালাশোক করেছিলেন। আর থার্ড হলো পাটলিপুত্র। মনে রাখবে পাটলিপুত্রতে থার্ড হয়েছিল তৃতীয়বারের জন্য, তখন হলো অশোক করেছিলেন, অশোক। তো এখানে 4টাই দিয়ে দিচ্ছি। দেখো প্রথম হলো অজাতশত্রু রাজগৃহতে, তারপরে হলো কালাশোক বৈশালীতে, তারপরে হলো অশোক পাটলিপুত্রতে, আর লাস্ট 4র্থ নাম্বার হলো কনিষ্ক। এই 4টি মনে রাখবে, পরীক্ষা আসতেই পারে।
তো স্টুডেন্টস, তোমরা যারা এখনও ভিডিওটি লাইক বা শেয়ার করোনি, তোমরা তাড়াতাড়ি একটি লাইক আর শেয়ার করে দাও। তোমাদের লাইক দেখলে আমি আরও উৎসাহিত হই ভিডিও বানানোর জন্য, আর তোমাদের জন্য ভালো ভালো কোশ্চেনও নিয়ে আসতে পারবো। তার জন্য লাইকটা খুবই দরকার। তারপরে দেখো নেক্সট 9 নম্বর কোশ্চেন, বিশ্ব বাণিজ্য সংস্থা স্থাপিত হয় কত সালে? বিশ্ব বাণিজ্য সংস্থা মানে হলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, মানে এখানে বলছে যে WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এটি স্থাপিত হয় কত সালে? এ 1990, বি 1995, সি 2000, না ডি 2002? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, 1995 সালে। 1995 সালে বিশ্ব বাণিজ্য সংস্থা মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO এটি স্থাপিত হয়। আর এটি হেডকোয়ার্টার কোথায় রয়েছে? সুইজারল্যান্ডের জেনেভা শহরে। মনে রাখবে, সুইজারল্যান্ডের জেনেভা শহরে এটির হেডকোয়ার্টার রয়েছে। তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 10 নম্বর কোশ্চেন, SPSC মানে স্টেট PSC এর চেয়ারম্যানকে নিয়োগ করেন কে? এ উপরাষ্ট্রপতি, বি প্রধানমন্ত্রী, সি রাজ্যপাল, না ডি রাষ্ট্রপতি? SPSC মানে রাজ্যের চেয়ারম্যানকে কে নিয়োগ করেন? তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি, রাজ্যপাল। রাজ্য বললে রাজ্যপাল হবে। আর যদি বলে UPSC, যে UPSC বললে পরে তখন হবে কেন্দ্রের, তাহলে হবে অপশন নাম্বার ডি, রাষ্ট্রপতি। তো SPSC বললে রাজ্যপাল, কেন্দ্রের বললে রাষ্ট্রপতি। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 11 নম্বর কোশ্চেন, ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? এ 32 ডিগ্রি ফারেনহাইট, বি 100 ডিগ্রি ফারেনহাইট, সি 212 ডিগ্রি ফারেনহাইট, না ডি 273 ডিগ্রি ফারেনহাইট? তো বলেছে এখানে ফারেনহাইট স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত। তো আগে জেনে রাখি যে সেলসিয়াস স্কেলেরটা কত। সেলসিয়াস স্কেল শুরু হয় হলো 0 ডিগ্রি সেলসিয়াস থেকে, হাইয়েস্ট হলো 100 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস, মাঝখানে গ্যাপটাও কিন্তু 100 থাকে। আর ফারেনহাইট স্কেলের হবে হলো 32 ডিগ্রি ফারেনহাইট থেকে 212 ডিগ্রি ফারেনহাইট। তো মনে রাখবে যে 32 ডিগ্রি ফারেনহাইট থেকে 212 ডিগ্রি ফারেনহাইট, তার মানে ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হলো 32 ডিগ্রি আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হলো 212। তো এটার জন্য এটার উত্তর হবে অপশন নাম্বার সি, 212 ডিগ্রি ফারেনহাইট। আর এটার মাঝখানে গ্যাপ হলো 180 ডিগ্রি ফারেনহাইট হলো গ্যাপ রয়েছে ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে। তো মনে রাখবে এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 12 নম্বর কোশ্চেন, কোন বিষয় সংক্রান্ত স্টাডি এপিগ্রাফি নামে পরিচিত? এ জীবাশ্ম, বি প্রাচীন মুদ্রা, সি শিলা, না ডি শিলালিপি? তো বলেছে এখানে যে কোন বিষয় সংক্রান্ত স্টাডিকে এপিগ্রাফি বলা হয়, মানে এপিগ্রাফি। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, শিলালিপি। শিলালিপি সংক্রান্ত স্টাডিকে বলা হয় এপিগ্রাফি। আর যদি শুধু শিলা বললে হবে পেট্রোলজি। আর জীবাশ্ম বললে হবে পেলিয়ান্টোলজি। মনে রাখবে, শিলা বললে পেট্রোলজি, জীবাশ্ম বললে পেলিয়ান্টোলজি, আর শিলালিপি বললে পরে এপিগ্রাফি। তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 13 নম্বর কোশ্চেন, দেবনাম প্রিয়দর্শী এটি কার উপাধি ছিল? এ অশোক, বি সমুদ্রগুপ্ত, সি হর্ষবর্ধন, না ডি চন্দ্রগুপ্ত মৌর্য? তো বলেছে এখানে যে দেবনাম প্রিয়দর্শী এটি কার উপাধি? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, অশোক। এটি অশোকের উপাধি ছিল। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ। আর অশোকের সময় তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়, যে আগে বলেছিলাম একটু কয়েকটা কোশ্চেন আগেই, পাটলিপুত্রতে হয়েছিল তৃতীয় বৌদ্ধ সম্মেলন। তো মনে রাখবে যে কলিঙ্গ যুদ্ধ এই অশোকের সময় হয়েছিল 261 খ্রিস্টপূর্বাব্দে। 261 খ্রিস্টপূর্বাব্দে এই কলিঙ্গ যুদ্ধ হয়েছিল এই অশোকের সময়ই। আর সমুদ্রগুপ্তকে কিন্তু ভারতের নেপোলিয়ান বলা হয়, মনে রাখবে, সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়।
তার আরেকটি উপাধি ছিল কবিরাজ। কবিরাজ বলেও কিন্তু উপাধি ছিল এই সমুদ্রগুপ্তের, মনে রাখবে। তারপরে দেখো নেক্সট 14 নম্বর কোশ্চেন, সালেম লৌহ ও ইস্পাত শিল্প কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? এ উড়িষ্যা, বি কর্ণাটক, সি মধ্যপ্রদেশ, না ডি তামিলনাড়ু। তো এখানে বলেছে যে সালেম লৌহ ও ইস্পাত শিল্প কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত। তো এই কেন্দ্রটি হলো অপশন নাম্বার ডি, তামিলনাড়ুতে অবস্থিত। তামিলনাড়ুতে এই লৌহ ও ইস্পাত কেন্দ্রটি অবস্থিত। তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 15 নম্বর কোশ্চেন, আর আজকে লাস্ট কোশ্চেন এটি। ব্রাহ্ম সমাজ কার দ্বারা প্রতিষ্ঠিত হয়? এ দেবেন্দ্রনাথ ঠাকুর, বি দয়ানন্দ সরস্বতী, সি কেশবচন্দ্র সেন, না ডি রাজা রামমোহন রায়। তো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল, তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে এটার উত্তর কী হবে। তো আগের 14টি কোশ্চেনের মধ্যে কতগুলি ঠিক হলো তোমাদের অবশ্যই জানাবে, আর এই কোশ্চেনের উত্তরটা তো তোমরা অবশ্যই কমেন্টে দেবে। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আমাদের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে এরকম আরও ক্লাসের জন্য। তো আজকের জন্য এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।